আজ প্রায় 5 বছর পর দেশে যাচ্ছি। এই 5টা বছর আমার থেকে অনেক প্রয়োজনীয় জিনিস কেড়ে নিয়েছে। সম্ভবত কেউ অনেক বছর পর দেশে গেলে অনেক আনন্দ অনুভব করে, কিন্তু এটা আমার জন্য হয়ে ওঠেনি। কিছুদিন আগে আমার পড়াশোনা শেষ করেছি, আর আমি এখন কানাডায় বিমানবন্দরে। নিরাপত্তারক্ষীরা আমায় ভালোভাবে দেখে ফ্লাইটে যেতে বলল। ফ্লাইটে উঠে প্রথমে নিজের জায়গায় যেয়ে বসলাম। আজ কেন জানি না অতীতের সব কথাগুলো মনে পড়ছে আব্বুর কথা, যিনি কিনা আমার সব আবদার পূরণ করতেন। কিছু সময় পরে আমাদের ফ্লাইট আকাশপথে উড়াল দিল। বুঝতে পারছি না, সবাই দেশে যাওয়ার জন্য বেকুল হয়ে পড়ে, কিন্তু আমার তা হচ্ছে না। মনের ভিতরে ভয় বিরাজ করছে। হয়তো এটাই হওয়ার কথা ছিল। আজ অতীত খুব করে ডাকছে। আমার এসব ভাবতে ভাবতে চোখটা বন্ধ করে নিলাম। কলেজের প্রথম দিন থেকে শুরু করা যাক। সময়টা ছিল 2015 সাল। ঘুমিয়ে আছি, এমন সময় আম্মু রুমে এসে ঘুম থেকে ডেকে তুলল। তারপর আর কি, ফ্রেশ হতে বাথরুমে গেলাম। এখন আমার পরিচয় দেওয়া যাক। আমি রৌদ হাসান, বাবা মায়ের 2 মাত্র ছেলে। বড় ভাই আছে। ভাইয়া আর আব্বু অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর আমি থাক, এখন আর জানতে হবে না। ফ্রেশ হওয়া শেষ, সকালে নাস্তা করার জন্য নিচে চলে আসলাম। শুনলাম তুমি নাকি আজ কলেজ যাচ্ছ। জি আব্বু, বাসায় থাকতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম কলেজে যাই। ঠিক আছে, আমি জানছি ড্রাইভারকে বলে যাচ্ছি কলেজে দিয়ে আসবে। না আব্বু, তার দরকার নেই, আমি রিক্সা করে যেতে পারবো। কিন্তু ভাইয়া, তুমি আব্বুকে কিছু বলো। ও রেদওয়ান কি বলবে? আব্বু, রোজ যা বলছে করতে দাও রে। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, খেয়ে দেখে বলবে যে আমার ছেলে বা তোমার ছোট ভাই, এরকম কি ওর কোনো চিহ্ন আছে? প্লিজ আব্বু, রোজ যেহেতু চায় না, যেতে চায় বিলাসবহুল জীবন, তাহলে জোর করছো কেন? আসলে আমরা বড় লোক, কিন্তু আমি সাধারণভাবে চলাফেরা করি, তার জন্য আমার অনেক কথা শুনতে হয়েছে। তারপর নাস্তা করে বাসা থেকে বের হলাম। প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর একটা রিক্সা পেলাম। কলেজে ঢুকতে যাব, ঠিক তখনই ঠাস। অবাক হচ্ছেন? আমি হয়েছি কিছু না জেনে থাপ্পড় খেলাম। তাকিয়ে দেখলাম একটা মেয়েদের গ্যাং বলতে কিছু মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। যে মেয়েটি আমাকে থাপ্পড় মারলো তার দিকে করুণ আর্তনাতে তাকিয়ে আছে। হঠাৎ এই মেয়েটা আমার কলার ধরে একপাশে নিয়ে গেল। ওই শালা ফকির, তুই আমার ফ্রেন্ডকে কি বলিস? মানে, কি আপনার ফ্রেন্ড? আর কি বলেছি? হ্যাঁ, ন্যাকা, যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না। দেখেন, আপনার কোথাও ভুল হচ্ছে। কি আমি ভুল করছি? তুই আমাকে চিনিস? আমি কে? না, আর জানতেও চাই না। প্লিজ আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। যেতে দেব, তার আগে আমার ফ্রেন্ডের থেকে মাপ চাইবি। ঠিক আছে, আপনার ফ্রেন্ডকে ডাকুন। সে যদি বলে আমি তাকে কিছু বলেছি, তখন মাপ চেয়ে নেব। মেয়েটি আমার কথা শুনে অন্য এক মেয়েকে বলল তাকে ডেকে আনতে। কিছু সময় পরেই মেয়েটার সাথে আরেক মেয়েকে নিয়ে আসলো। হয়তো এনার জন্য মার খেতে হলো। এখনো ব্যথা করছে। বললাম, আপু, আমি কি আপনাকে কিছু বলেছি? মেয়েটা বলল, রিমি, আমি যার কথা বলেছিলাম সে ইনি না, আরেকজন ছিল। তার মানে মেয়েটার নাম রিমি। নামটা সুন্দর হলেও 1 নম্বরে বদের হাড্ডি। চেনা নেই জানা নেই, অপরিচিত এক মানুষকে থাপ্পড় মারে। তাদের দিকে খেয়াল করলাম কি জন্য কথা বলছিল। এদিকে ক্লাসে যেতে লেট হয়ে যাচ্ছিল। তারপর রিমিকে বলে ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম, কিন্তু আবারও ডাক দিল। তারপর নাম জিজ্ঞেস করলো। আমি নাম বলে ক্লাসে চলে আসলাম। দেখলাম বন্ধুরা আগে থেকে ক্লাসে বসে আছে, বন্ধুদের সাথে কথা বলছি। এমন সময় রিমি, মানে ওই বজ্জাত মেয়েটা রুমে আসলো। আমাকে দেখে খানিকটা সময় তাকিয়ে রইল। আমি সেদিকে না তাকিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। কিছু সময় পর রুমে স্যার আসলো। স্যার ক্লাস নিচ্ছেন, এমন সময় আমার কাছে এলো। তোমার নাম কি? রুদ হাসান। তুমি কি এই ক্লাসের? আমি কিছু বলার আগেই, না স্যার, ও তো এই ক্লাসের না। মেয়েটার কথা শুনে মন চাচ্ছে থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিতে। একটু আগে বাজে ব্যবহার করে মন ভরেনি, এখন আবার স্যারের কাছে বেয়াদব বানাচ্ছে। এই ছেলে, কথা বলছো না কেন? কি বলবে স্যার? দেখছেন না একটা ফকির। না স্যার, আমি
চুপ করো আর আমার ক্লাস থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। আমার বন্ধুরা বলতে চাচ্ছিল, ওদেরকে স্যার কিছু বলতে দেয়নি। কি আর করার, রুম থেকে বের হয়ে এলাম। আসার সময় লক্ষ্য করলাম রিমি আমাকে বের করে দেওয়াতে হাসাহাসি করছে। ওর হাসি দেখে বোঝা যাচ্ছিল মাথায় তুলে একটা আছাড় মারি। রুম থেকে বের হয়ে প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম। স্যার আসবো? আরে রোদ, তুমি এখানে? আসো, ভিতরে আসো। স্যার, আমাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। কেন, তুমি কি স্যারের সাথে খারাপ ব্যবহার করেছো যে বের করে দিল? না স্যার, তিনি মনে করেছে আমি কলেজের ছাত্র না, তাই তিনিই বের করে দিয়েছে। তোমার বন্ধুরা কিছু বলেনি? স্যার বলার সুযোগ দেয়নি। ঠিক আছে, চলো। কিন্তু স্যার প্লিজ আমার পরিচয় কাউকে দেবেন না। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর প্রিন্সিপাল স্যারের সাথে ক্লাসে আসলাম। স্যার বলে দিয়ে গেল, কিন্তু আমার পরিচয় দেয় নাই। কিন্তু এদিকে রাফি স্যার রিমির প্রতি রেগে ফায়ার। স্যার রিমিকে আরো কথা শুনিয়ে বসতে বলল। আজকের মতো ক্লাস শেষ করে বাইরে বের হলাম। শালা কুত্তা, তোর জন্য আমাকে স্যার এতগুলো কথা শোনালো। সেটা আমি এখন কি করব? তুই কি করবি মানে? তাড়াতাড়ি সরি বল। কি? আমাকে মেরে বলছেন আমি আপনাকে সরি বলবো? যেটা বলছি সেটা কর, না হলে আবার দিব। তাকে দেওয়া লাগবে না বলছি। গুড, এখন তাড়াতাড়ি বল। কিছুক্ষণ আশেপাশে তাকিয়ে বললাম আই লাভ ইউ। কথাটা বলেই উসাইন বোল্টের দৌড় দিলাম। কিছু সময় পর থেকে রিমি কুত্থা, বাদর, বদমাস, হারামি আরো কত কি বলছে। আমি সেদিকে কান না দিয়ে বাসার দিকে রওনা দিলাম। মেয়েটা দেখতে কিন্তু জোশ, যে কেউ ক্রাশ খাবে। তবে মেয়েটা একদম গুন্ডি, চেনানি জানানি এসে তাপ্পর মারে। তবে মেয়েটার কি দেখতে অনেক মায়াবী, মন চায় সারা জীবন তাকে উৎসর্গ করে দিই। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকে দেখলাম আব্বু আর ভাইয়া বসে আছে। আরে আব্বু, ভাইয়া, তোমরা কখন এলে? এই তো মাত্র আসতাম। তা তোমার কলেজ কেন কাটলো? একদম বাজে। কেন, কি হয়েছে? একটা অপরিচিত মেয়ের হাত থেকে মার খেতে হয়েছে। তো আগে বললে তো শোনো না, এখন দেখো। এত হেসো না, মুখের ভিতর টাইটানিক চলে যাবে। আচ্ছা শোনো, আজ থেকে তোমার উপর একটা কাজ থাকবে। হ্যাঁ আব্বু বলো। আমাদের অফিসকে দুটি শাখায় ভাগ করা হয়েছে। একটা তুমি আর তোমার ভাই সামলাবে, আর একটা আমি নিজেই সামলাবো। আব্বু আমার মনে হয় ভাইয়া নিজেই পারবে। জি না, তাছাড়া তোমার ভাই, আপনি যেই তোমার কথা বলেছে। ভাই, তুই আমাকে মাফ করে দে, এটা আমার একার দ্বারা হবে না। ভাইয়া তাই বলে আমি? তুই ছাড়া কে আছে বল? ঠিক আছে, পরে ভাববো। তারপর সোজা রান্নাঘরে চলে আসলাম। কি করো আম্মু? থাক, এত ভালোবাসা দেখাতে হবে না। এখন বলেন সাহেব, আপনার জন্য কি করতে পারি? আম্মু তুমি এটা বলতে পারলে? এত কথা না বলে সোজাভাবে কথা বল। না মানে ভাইয়ের সাথে আমাকে অফিস সামলাতে হবে নাকি এখন দেখে? কিন্তু তুমি তা করতে চাও না, তাই তো? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। ঠিক আছে, তাহলে তুমি তোমার ভাইয়ের জন্য একটা পিএস দেখো। আম্মু আমি কিভাবে পার্সোনাল সেক্রেটারি? গাধা, একটা নিউজ দাও, তাহলেই হয়। ঠিক আছে। আজ প্রথম না, আম্মুর কাছ থেকে আগেও আইডিয়া নিয়েছি, আজকেও নিলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যে 7:30টায় ঘুম থেকে উঠলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে একটু বন্ধুদের সাথে ফেসবুকিং করতে লাগলাম। কিছু সময় পর ভাইয়া আমার রুমে আসলো। আরে ভাইয়া তুমি আসো, বসো। কেন, আমি কি আসতে পারি না? আমি কি সেটা বলেছি? হয়েছে, আর রাগ দেখাতে হবে না। এখন ভাই আমার একটা সাহায্য করতে হবে। ঠিক আছে বলো। আমি আসলে একটা মেয়েকে ভালোবাসি, আর মেয়েটাও আমাকে ভালোবাসে। এখন বলো কি করতে হবে? তুই যদি বাসায় কথাটা বলিস তাহলে আমার জন্য অনেক বড় উপকার হবে। বিনিময়ে কি পাবো? তুই চাস তাই পাবি। পাক্কা? পাক্কা। ঠিক আছে, তুমি এখন ওই মেয়েটা মানে হবু বাবিটাকে তোমার পিএস ঠিক করো, তারপর বাসায় বলে দেব, তখন নয় হবে। তারপর ভাইয়ের সাথে আরো কিছু কথা বলি ভাইয়া চলে গেল। কিছু সময় পর রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন কলেজে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছে, তখন দেখলাম রিমি এবং তার গ্যাং আমাদের দিকে আসছে। দোস্ত, ইয়ে আপদটার বাবা কে রে? তুই শফিক চৌধুরীকে চিনিস? হ্যাঁ, আমাদের অফিস থেকে উৎপন্ন 5%-এর অংশীদার। কেন, কি হয়েছে? আরে বেটা, রিমি সেই চৌধুরীর মেয়ে। আর তাকিয়ে তো ভাবনা নাকি? রোদ, দোস্ত একটা কথা বলি। বল কি কথা? জয় কিছু বলবে তার আগে রিমে এসে হাজির। হয় কুত্তা, এদিকে। কুত্তা মানে?
ওই তোমাকে বলিনি, তুমি চুপ থাকো। এই মেয়ে, তোমার সমস্যা কি? কাল থেকে তুমি রোদের পিছনে পড়ে আছো কেন? সেটা তোমাদের না জানলেও চলবে। আর তুই এদিকে আয় তাড়াতাড়ি। তারপর আর কি করার, যে ধানি লঙ্কার মেয়ে না জানি আবার কখন তাপ্পড় দেয়। কিন্তু বন্ধুরা যেতে বারণ করেছিল, কিন্তু আমি না শুনে রিমের সাথে এলাম। বলো কি বলবে? কাল তুই ওটা বললি কেন? কোনটা? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার কথা শুনে রিমের সব ফ্রেন্ডরা হাসতে লাগলো। আর মিস ধানি লঙ্কার আগে গজগজ করে আমার শার্টের কলার ধরে বলল, তুই কি আমাকে মেন্টাল মনে করিস? আরে না, আমি সিরিয়াসলি তোমাকে ভালোবাসি। বিশ্বাস না হলে একবার আমার প্রেমে পড়ো। হে হাইসে, তুই জানিস আমার পিছে কত ছেলে ঘোরাঘুরি করে? জানি না, তবে আমি তোমার পিছনে ঘুরবো না, আমি ঘুরবো তোমার সামনে দিয়ে। ওই কুত্তা, তোর ভয় করছে না এসব বলতে? তুমি জানো না ভালোবাসার কাছে ভয় পেতে নেই। দূর, তুই আমার চোখের সামনে থেকে এখন যা। ঠিক আছে, যাচ্ছি বলে চলে আসলাম। আমার ভাগ্য যে আজ থাপ্পড় খেতে হয়নি, না হলে এতক্ষণে কয়টা যে মারতো তার হিসেব নেই। এসব ভাবতে ভাবতে বন্ধুদের কাছে চলে আসলাম। কি রে, আজ কি বললো? আজ কিছু বলেনি, উল্টো আমি নিজেই ওকে রাগিয়ে দিচ্ছি। তাই নাকি? আর রাহুল কি জন্য বলতে চাইছিলি? না, তেমন কিছু না। আরে শালা বল, কি হয়েছে? আমি 17 তারিখে নানুর বাসা যাবো। আর কেন, বুড়া কি অসুস্থ? না, প্রিয়ার বিয়ে ঠিক হয়েছে। তাহলে তো বাড়িতে দাওয়াত খেতে পারবে। তোরা মজা নিচ্ছিস? তাছাড়া কি করব, তোর জীবন থাকতে তো তুই প্রিয়াকে। রাহুলের মামাতো বোন প্লাস গার্লফ্রেন্ড, কিছু বলতে পারবি না আমি শিওর। দূর শালা, তোদের বলে আমার ভুল হয়েছে। ঠিক আছে, আমরা সবাই সরি। আর চিন্তা করিস না, আমরা তোর সাথে যাব। আমরা কেন? সেটা গেলেই বুঝতে পারবি। তারপর আর আড্ডা না দিয়ে ক্লাসে গেলাম। সবগুলো ক্লাস করার পর বাসায় চলে আসলাম। রাতে রুমে বসে আছি, এমন সময় ভাই আসলো। এখন কি করব? বিয়ে করে নিয়েছো? হুম। ঠিক আছে, কাল তাহলে আমি বাসায় বলে দেব। ঠিক আছে, এখন আমি গেলাম। ওকে, যাও। রাতে খাবার খেয়ে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় মিঠু এসে বলল প্রিন্সিপাল স্যার আমাকে ডেকেছে। তাই প্রিন্সিপাল স্যারের রুমে চলে আসলাম। স্যার আসবো? আসো। স্যার আমাকে ডেকেছেন? এসো, আগে তুমি বসো। জি স্যার, এখন বলুন। আমি দুদিন ধরে লক্ষ্য করেছি তুমি রিমি মেয়েটার সাথে বেশি কথা বলছো, এমনকি তুমি তার হাতে মার খেয়েছ। এই কথা যদি তোমার বাবা মানে আমার বন্ধু জানতে পারে তাহলে কি হবে? আর আমাকে কি বলবে বুঝতে পারছো? জি স্যার, তবে আপনি চিন্তা করবেন না। আব্বু জানে আমাকে একটা মেয়ে থাপ্পড় দিচ্ছে, আর সেটা যে রিমি তা জানে না। কিন্তু কেন? স্যার, আপনি আর আন্টি কিভাবে বিয়ে করেছিলেন? পালিয়ে গিয়ে। কেন পালিয়েছিলেন? ভালোবাসি তাই। স্যার, এটাই আমার উত্তর। তবে রে, তোকে আমি দেখাচ্ছি, দাঁড়া। স্যার কথাটি বলার সাথে তাই আমি ফুরত, কারণ স্যার যদি আমাকে ধরতে পারে তাহলে আমার ইজ্জতের ফালুদা বের করে দিবে। তার মধ্যে একটা উদাহরণ হলো কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকা। আর স্যারের সাথে ফাজলামি করা মানে হলো আব্বু আর স্যার খুব ভালো বন্ধু। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে দূরে বন্ধুদের কাছে যাব, এমন সময় কার সাথে যেন ধাক্কা লেগে পড়ে গেলাম। খেয়াল করলাম রুহি। সরি রুহি, আমি আসলে তোমাকে খেয়াল করিনি। তবে একটু দেখে চলতে শেখো। এখন থেকে তাই করব। আর তোমাকে ধন্যবাদ কিছু না বলার জন্য। কেন? তোমার জায়গায় তোমার গুন্ডি বান্ধবী দেখলে আমার গালে এখন 2টা পড়তো। মনে হচ্ছে এখন পড়বে। মানে? রুহির কথা শুনে পিছনে ঘুরে দেখলাম ওই বজ্জাত মেয়েটা মানে রিমি দাঁড়িয়ে আছে। ওই আমি কি? তুমি? তুই তোতলাচ্ছিস কেন? যেটা একটু আগে বললি সেটা আবার বল। তুমি খুব সুন্দরী। আমি এটা শুনতে চাইনি। তুই রুহিকে যা বললি এটা আমাকে আবার বল। তোমার দিব্যি এটাই বলেছি। সত্যি তো? রিমির কথা শুনে বুঝা যাচ্ছে ও তেমন কিছু শোনে নাই। এই ফাঁকে একটু পাম মারি, দেখি কি বলে। ওই কথা বলছিস না কেন? আরে সত্যি বলছি, তুমি তো অনেক সুন্দরী। তোমাকে দেখলে আমার মন তো চাই তোমাকে দেখে আমি সারাটা জীবন কাটিয়ে দেই। তোমার এই মায়াবতী চোখটা দেখলে কখনো চোখের পলক ফেলতে ইচ্ছা করে না। আর তোমার এই পাপড়ির মতো ঠোঁট দেখলে। তোর এত প্রশংসা করা লাগবে না। ঠিক আছে। তারপর কোনো কথা না বলে বন্ধুদের সাথে ক্লাসে চলে আসলাম।
সবগুলো ক্লাস করার পর বাইরে আসলাম। এসে দেখি রিমি একা দাঁড়িয়ে আছে। কি করো? তোর চোখ নেই, দাঁড়িয়ে আছি। ও, একটা কথা বলার ছিল। বলে ফেল। আই লাভ ইউ। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। ওই শালা কুত্তা, এটার মানে আমিও জানি। আর তুই কিভাবে ভাবলি তোর মতো লুচ্চা ছেলের সাথে আমি প্রেম করব? আচ্ছা, তোমার কি লজ্জা লাগে না এমন গুন্ডামি করতে? কথা কথায় মারতে চাও? তো তোকে কি আমি আদর করব? চাইলে করতে পারো। আমি তোকে দূর, আমি চলে যাচ্ছি। ঠাটা। কলার ছেড়ে দিয়ে চলে গেল। আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর ফ্রেশ হয়ে আম্মুর সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার সময় ঘুম ভেঙে যাওয়ায় ফ্রেশ হয়ে আব্বু আম্মুর রুমে চলে গেলাম। আব্বু, কি করো? এই তো বসে আছি। এখন আমি পর হয়ে গেছি, তাই না? আরে আম্মু, কি যে বলো, তোমরাই তো সব। হয়েছে, আর বলা লাগবে না। এখন বল, কি সমস্যা? সমস্যা আমার না আম্মু, সমস্যা হলো ভাইয়ার। কেন? তার আবার কি হলো? কিছু বলতে যাব তার আগেই ভাই আসলো। আরে তুই এখানে? আমি তো তোকে খুঁজছিলাম। কেন? তোর সাথে কিছু কথা আছে। ঠিক আছে, পরে শুনবো। এখন কিছু পার্সোনাল কথা বলছি, তুমি এখন যাও। কেন? আমি থাকলে সমস্যা কি? না, তুমি যাও। না, আমি যাব না। আব্বু আম্মু, ভাই একটা মেয়েকে ভালোবাসে আর মেয়েটা ভাইয়াকে ভালোবাসে। এখন তোমরা চাইলে তারা এখন বিয়ে করবে। আমার কথা শুনে আব্বু আম্মু ভাইয়ার দিকে তাকিয়ে রইল। ভাই আমার দিকে তাকিয়ে রইল। ভাইকে দেখে বুঝলাম ভাই অনেক লজ্জা পাচ্ছে। ভাই এখন কি দাঁড়িয়ে থাকবে? ভাই আমার কথা শুনে চলে গেল। চলে যাওয়ার পর, রোদ মেয়েটা কে রে? ভাইয়ের পার্সোনাল সেক্রেটারি। আর ওর পিএস তো ঠিকই হয়েছে, মাত্র 2 দিন। বলে 2 দিনে ভালোবাসা হয়ে গেল? না আব্বু, তারা অনেক আগে থেকে একজন আরেকজনকে ভালোবাসে। বুঝলাম, কিন্তু কাজটা কার জন্য করছিস? তোর নিজের জন্য নাকি দুজনের জন্য? দুজনের জন্যই। ঠিক আছে, এখন আর বাসার ঠিকানা দাও, কালকেই তার বাসায় যাব। ভাইয়ের থেকে ঠিকানা নিয়েছিলাম, সেটা আব্বুকে দিলাম। ঠিক আছে, এখন তুমি বলো, তুমি কি কাউকে ভালোবাসো নাকি এই পাগলের মতোই আছো? খবরদার, আমার ছেলেকে পাগল বলবে না। ওকে, আর বলবো না। এখন তোমার ছেলেকে জিজ্ঞেস করো কাউকে ভালোবাসে নাকি। আব্বু আম্মুর এমন কথা শুনে রুম থেকে চুপি চুপি চলে যাবে এমন সময় আবারও আম্মু ডাকলো। তুই কি কাউকে ভালোবাসিস? ইয়ে মানে আম্মু, তা মেয়েটা কে আর বাসা কোথায়? নাম রিমি, বাসা কোথায় জানি না। মেয়েটাও কি তোমাকে ভালোবাসে? না আব্বু, তবে আমার দৃঢ় বিশ্বাস সেও একদিন আমাকে ভালোবাসবে। তারপর আব্বু আম্মুর সাথে কিছু কথা বলে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেল। তারপর খাবার খাওয়ার পর বন্ধুদের সাথে ফেসবুকে আড্ডা দেওয়ার পর ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে এমন সময় রাহুল কল করলো। দোস্ত, আমি তো শেষ। শেষ মানে? আর মাত্র 7 দিন পর পিয়ার বিয়ে। আরে ভাই, কান্না করছিস কেন মেয়েদের মতন? ঠিক আছে, তুই রেডি হয়ে থাক, আজকে তোর নানু বাড়ি আমরা সবাই যাব। দোস্ত, আমি প্রিয়াকে ছাড়া বাঁচবো না। চুপ শালা, আর যেটা বললাম সেটা কর। আমরা সবাই তো তোর বাসায় আসছি। রাহুলের সাথে কথা আর না বলে জয় আবিরদের ফোন করে রাহুলদের বাসায় আসতে বললাম। আর আমিও রেডি হয়ে গাড়ি নিয়ে রাহুলের বাসায় চলে আসলাম। তারপর দেখলাম রাহুল রুমের ভিতরে কান্না করছে। আমি ওকে বুঝিয়ে কান্না থামালাম, তারপর রেডি করলাম ওকে। কিছুক্ষণ পর আবির জয় আসলো। তারপর আর কোনো কথা না বলে রাহুলের নানুর বাসার দিকে রওনা দিলাম। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর রাহুলের নানুর বাসায় এসে পৌঁছালাম। বাসার ভিতরে আসতেই বোঝা যাচ্ছে এক আনন্দ বিরাজ করছে। সবার সাথে টুকটাক কথা বলার পর একটা রুমে চলে আসলাম। একটা রুম বলতে ভুল হবে, এর আগে অনেকবার এই বাসায় এসেছি আর যতবারই এসেছি আমরা এই রুমেই থেকেছি। বলতে গেলে রাহুলের রুম এটা। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এমন সময় আব্বুর ফোন। তারপর বেলকনিতে যেয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ আব্বু, বলো। কোথায় তুমি? আসলে আব্বু, আমি একটু বাইরে এসেছি। সেটা আমরাও জানি, কিন্তু বাহিরে কোথায়? রাহুলের মামার বাসায়। মানে কি? তুমি কি ভুলে গেছো আজ আমাদের কোথায় যাওয়ার কথা? কিছু বলতে যাবো তার আগে আম্মু বলা শুরু করলো। হয়তো আব্বুর থেকে ফোন কেড়ে নিচ্ছে। ওই গাধা, তোর কি একটুও জ্ঞান নেই? আম্মু, গাদার কি জ্ঞান আছে তুমি বলো। দেখ রোদ, আমাকে কিন্তু এখন রাগাস না। ওকে ডার্লিং, আর কখনো হবে না, কিন্তু এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে,
রাখছি। ওকে, তবে ভাইয়ের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। বুঝতে পারছি ভাই। আম্মুর সাথে কথা বলা শেষ করে রুমে আসতেই ঠক ঠক শব্দ হলো। তার মানে দরজা খোলার জন্য ডাকছে। কাউকে যে খোলার জন্য বলবো সেটা হলো না, কারণ সব হারামিরা ঘুমিয়ে পড়েছে। তাই নিজেই দরজা খুলতে বাধ্য হলাম। ভাইয়া কেমন আছো? আরে প্রিয়া, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তবে তোমাকে দেখে তো বোঝা যাচ্ছে না তুমি ভালো আছো। চেহারার এমন হাল কেন? না, তেমন কিছুই না। তেমন কিছু না মানে? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। ঠিক মতো ঘুমাও না মনে হয়। প্রিয়ার সাথে আরো কিছু কথা বলে আমিও ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে জয়ের ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম সবাই বসে আছে। তাই সবাইকে উদ্দেশ্য করে জয় বলল, চল সবাই ঘুরতে বের হই। আইডিয়াটা ভালো, তাহলে চল। চল মানে? চল মানে ঘুরতে যাই। ওই, আমরা এখানে কি ঘুরতে এসেছি নাকি প্রিয়াকে ভালোবাসি কথাটা বলতে এসেছি? ভালোবাসা কথা বলতে। তাহলে ঘুরতে যাব কেন? তোর ভালোবাসি কথাটাও কি আমাদের বলে দিতে হবে? আমি বলতে পারলে কি তোদের সাথে আসতাম? সেটাও ঠিক, তাহলে চল। থাক, আর যাওয়া লাগবে না, চুপচাপ বসে থাক। এখন যদি কেউ প্রিয়াকে কথা বলে তাহলে ও কি করবে জানিস? তোদের জুতা দিয়ে পিটাবে। তাহলে কি করব? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ কিছু একটা কর। তারপর সবাই মিলে একটা প্ল্যান, সাথে রাহুলকে কিছু টিপস দিলাম। সবাই ঘুরতে বের হয়েছে। ঠিক সেই সময় রিমির কথা মনে পড়ে গেল। অনেকটা মিস করতে লাগলাম। তাহলে সত্যি কি আমি রিমিকে ভালোবেসে ফেলেছি? কিন্তু মেয়েটা যে হারে বজ্জাত, কথায় কথায় মারতে চায়। মেয়েকে লাইনে আনা অসম্ভব। মনে মনে সে কথাগুলো ভাবছি, এমন সময় জয় বলল, কি রে, কি ভাবছিস? না তেমন কিছু না। আরে শালা, আমাদেরকেও বলবি না? আমার মনে হয় আমি সত্যি রিমিকে ভালোবেসে ফেলেছি। সেটা তো আর বলতে হবে না, আমরা এমনিতেই আন্দাজ করতে পেরেছি। জ্যোতিষী হয়েছিস নাকি? আরে না, তবে এর আগে কোন মেয়ের সাথে এভাবে কখনো কথা বলিস নাই, তাই আর কি। ও, আরো কিছু সময় ঘোরাঘুরি করার পর প্রায় সন্ধ্যার সময় বাসায় এলাম। রাতের খাবার খাওয়ার পর ভাবছি আম্মুকে ফোন করব। ঠিক তখনই আম্মু ফোন করলো। আম্মু, কি করো? এই তো বসে আছি। তুই কি করিস? খাবার খাইছিস? হ্যাঁ আম্মু, ওকে আছি। তুমি খেয়েছো? না, এখন খাবো। আর শোন, 21 তারিখ তোর ভাইয়ের বিয়ে। এখন তুই তাড়াতাড়ি চলে আয়। কি, এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ি তাতে কি, আর তুইও তো বলেছিলি। হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি না। সেটা জানি না, তুই তোর আব্বুর সাথে কথা বল। আব্বু, তোমরা এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করলে কেন? সেটা আমাকে বলতে হবে না, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, বাসায় অনেক কাজ পড়ে আছে। সেটা সম্ভব না। কেন? কারণ আমি 23 তারিখে বাসায় যাব। দেখো রোদ, এখন মজা নিও না, যেটা বলছি সেটা করো। আব্বু, সত্যি বলছি। আব্বু কিছু সময় চুপ থাকার পর আবার বলল, কি বলছো কি এসব? হ্যাঁ, আই এম সরি, প্লিজ একটু ম্যানেজ করো। আর আমিও তাড়াতাড়ি চলে আসার জন্য চেষ্টা করব। ঠিক আছে, রাখছি। বুঝতে পারলাম আব্বু রেগে গেছে, কারণ যখন তিনি রেগে যান তখন কারোর সাথে কথা বলতে চায় না। সে যাই হোক, সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরদিন, রাহুল, তোকে যা যা বলেছি আজ সেগুলো খুব মন দিয়ে করবি, একটুর জন্য ভুল না হয়। ঠিক আছে, কিন্তু তোরা যাবি না। যাব, তবে তোর পিছু পিছু। ঠিক আছে, আমি তাহলে গেলাম। তারপর রাহুল চলে গেল। কিন্তু আমাদের সবার দুর্ভাগ্য, যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। দুর্ভাগ্যটা হলো শালার ভিতুটা আজকেও প্রিয়াকে কিছু বলতে পারেনি। মন খারাপ করে বাসায় চলে এলাম। এভাবে আর 3 দিন চলে গেল। ভাই, আর মাত্র 2 দিন পর বিয়ে, আর এদিকে এতটুকু কাজ হলো না। মন খারাপ করে বসে আছে। তখনই প্রিয়া রুমে আসলো। প্রিয়ার সাথে কিছুক্ষণ কথা বললাম। আর আপনাদের তো বলাই হয়নি, প্রিয়া ইন্টার প্রথম বর্ষের ছাত্রী, আমাদের থেকে 1 বছর জুনিয়র। এভাবে আরো 1 দিন চলে গেল। আর মাত্র ভাইয়ের বিয়ের 1 দিন আছে। দূর, কাদের সাথে এলাম। এখন ভাইয়ের বিয়েটা মিস করতে হবে। আর কাল অপেক্ষা করতে পারবো না। না বলতে পারলে সোজা বাসায় চলে যাব। আর শালার বিথুটার এতটুকু বলার সাহস নেই। 2 দিন পর বিয়ে। দূর, ভাইয়ের বিয়েটা মিস হয়ে গেল। শালাকে পুকুরে জলে ফেলে দিই, মনে মনে ভাবছে এগুলা। আর রাহুল প্রিয়ার পেছনে পেছনে যাচ্ছে। কিছু পথ যাওয়ার পরেই যা দেখলাম, প্রিয়া রাহুলকে জড়িয়ে ধরল। এই দৃশ্য দেখে আমরা সবাই রীতিমতো অবাক না হয়ে পারলাম না। তবে ওদের দুজনের থেকে আমরা অনেকটা পেছনে। আরে কি কথা বলছে সেটা ভালোভাবে বুঝতে পারছিলাম না। তাই ওদের কাছে গিয়ে আমরা শুনতে লাগলাম। প্লিজ রাহুল, আমি তোকে ছাড়া বাঁচবো না। প্রয়োজনে যদি আজ আমাকে ফিরিয়ে দিস, সত্যি আমি আত্মহত্যা করব। প্লিজ রাহুল, আমাকে ফিরিয়ে দিস না। আমি তোকে সে ছোট্টবেলা থেকে ভালোবেসেছি, কিন্তু বলতে পারিনি। কারণ হলো আমার খুব ভয় করতো
তুই যদি আমার ভালোবাসার মর্যাদা না দিস, কিন্তু আজ আজ আমার বলতে হচ্ছে, কারণ আমি পারবো না তোকে ছাড়া থাকতে। আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি। প্রিয়ার কথাগুলো শুনে আমরা থমকে গেলাম। আমাদের থেকে মনে হচ্ছে রাহুল বেশ অবাক হয়েছে। কয়েক মুহূর্তের জন্য ল্যাম্পপোস্ট হয়ে গেছে। কোনো কথা তো দূরে থাক, একটু নড়াচড়া করতে পারছে না। রাহুলের এমন করুণ কাহিনী দেখে আবারও বলল, কি হলো, কথা বলছিস না কেন? তুই সত্যি আমাকে ভালোবাসিস? হ্যাঁ, অনেক বেশি ভালোবাসি। কিন্তু তোর তো কাল বিয়ে। আমার মনে হয় তোর কাল বিয়ে করাই ভালো। রাহুলের কথা শুনে কিছুক্ষণ মন চাইছিল শালাকে জুতা দিয়ে পিটাই। হঠাৎ মনে পড়লো প্রিয়ার কথা। আমাদের এত রাগ হচ্ছে, না জানি প্রিয়ার কত রাগ হচ্ছে। শালার বিথুর ডিম। দ্রুত ওদের কাছে গেলাম। প্রিয়া, তোমাকে ধন্যবাদ, এখন বাসায় যাও। ধন্যবাদ কেন? কারণ এই হারামিও তোমাকে ভালোবাসে। কিন্তু ও তো। কিছু না, তুমি এখন বাসায় যাও। আমাদের কথা শুনে প্রিয়া বাসায় চলে গেল। প্রিয়া চলে যাওয়ার পর আমি, জয় আর আবির মিলে সাকিবকে ইচ্ছা মতো খিল ঘুষি দিলাম। তারপর বললাম, শালা তোর জন্য এখানে এসেছি, আর তুই কি না? আমি কি করব, কাল তোর বিয়ে। তাহলে আমাদের এখানে এনেছিলি কেন? তোর জন্য আজ আমার ভাইয়ের বিয়েতে যেতে পারিনি, আর তুই কি না? তাই আমার অনেক ভয় করছে। আরেকবার ভয়ের কথা বললে তোর এখানে মেরে ফেলবো। তোর জন্য কতদিন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারি নাই। যা হওয়ার হয়েছে। তুই আজকে আঙ্কেল আন্টিকে প্রিয়ার কথা বলবি। এই বিষয়ে আর কিছু শুনতে চাই না। ঠিক আছে। তারপর আর কোনো কথা না বলে রাহুলের নানার বাসার দিকে রওনা দিলাম। প্রিয়ার রাহুলের কথা ভাবছি, এমন সময় রিমির কথা মনে পড়লো। কতদিন হলো রিমির সাথে কোনো কথা বা দেখা হয়নি। কি যে করি ভালো লাগছে না। এই জায়গায় কাজ তাড়াতাড়ি শেষ করলেই হলো। আইডিয়া। তারপর জয়কে বললাম, জয় দোস্ত, তোর গার্লফ্রেন্ডকে ফোন দে তো। কেন? পর থেকে রিমির নাম্বার নিব। কিন্তু নুসরাত কি দিবে? আমার কথা বল দিবে। তারপর জয় নুসরাতের সাথে কথা বলার পর রিমির নাম্বার নিয়ে আমাকে দিল। ভাবছি এখনই ফোন দিই, কিন্তু ভয় লাগছে। অনেকক্ষণ বাবার পর কল দিলাম। হ্যালো, কে বলছেন? তুমি আমাকে ভুলে গেছো? আমি তোমার এক্স। মজা করে বললাম। এখন যদি আমার পরিচয় দিই তাহলে পরে আমার খবর করে ছাড়বে। এক্স মানে? কয়দিন আগে যে তুমি আমার সাথে ব্রেকআপ করলাম, আমি সেই এত তাড়াতাড়ি ভুলে গেলে? দেখ, মেজাজ কিন্তু খারাপ করিস না। আর তোর বাসা কোথায়, শালা লুচ্চা কোথাকার? আরে জানো, রাগ করছো কেন? দেখ, আরেকবার যদি আজে বাজে কথা বলিস, তোকে ফোনের ভেতর গিয়ে পেটাবো কিন্তু। আমি আজে বাজে কথা বলছি না জান। আবার তুই? দেখ, আজ আনন্দের দিন, তাই রাগাস না, না হলে কিন্তু ভালো হবে না। আনন্দ? কিসের আনন্দ? সেটা তোকে বলতে যাবো কেন? কারণ আমি তোমার ভবিষ্যৎ স্বামী, তাই। আল্লাহ, উফ, এখন পাগল তোর তুই। কলটা কেটে দিল। কথা বলা শেষ হতেই সবগুলো একসাথে হাসিতে মেতে উঠলাম। তারপর সবাই রাহুলের নানুর বাসায় চলে আসলাম। রাতে রুমে একা বসে আছি, কারণ রাহুল গেছে ওর বাবা মা এবং ওর মামাকে বলতে, আর জয় আবির ওদের গার্লফ্রেন্ডের সাথে বাইরে গিয়ে কথা বলছে। তাই ভাবলাম আম্মুকে কল দেই। জি বাবা, সেই কাজ। আম্মুকে কল করলাম। আম্মু কি করো? বুঝতে পারলাম রাগ করেছে, কারণ যখন আমার উপর রাগ করে থাকে তখন আমার সাথে কথা বলে না। ঠিক আছে, কথা বলতে হবে না, বাই। আমি কিন্তু সত্যি কেটে দিলাম, আর বাসায় ফিরবা না। আমি আকাশের ওই তারা হয়ে যাব, তখন বুঝবা কেন আমার সাথে কথা বলনি। কিছুক্ষণ চুপ থাকার পর আম্মু কান্না করে দিল। আমি জানতাম এটা বললে আম্মু কষ্ট পেয়ে কান্না করবে। এটা বলেই শুধু তার রাগ ভাঙানোটা যায়। তোকে কতবার বলেছি এই কথা কখনো মুখে আনবে না, তারপরও কেন বলিস? আমার বুঝি কষ্ট হয় না? আর আম্মু কান্না করছো কেন? আমি তো শুধুমাত্র মজা করছিলাম। তাই বলে প্রতিবারই একরকম মজা করতে হবে? তুমি তো প্রতিবার রাগ করো। থাক, আর বলতে হবে না। থ্যাংক ইউ ডার্লিং। এখন বলো বিয়ের খবর কি? এখনই সবাই আসেনি, তবে মনে হচ্ছে একটু পর চলে আসবে। আর তুই বাসায় আসবি কবে? কালকে চলে আসবো। হ্যাঁ। পাক্কা তো? হ্যাঁ পাক্কা। মনে থাকে যেন। থাকবে। এখন রাখছি। ঠিক আছে, বাই। তারপর কলটা কেটে দিতে রাহুল রুমে আসলো। সবাই রাজি হয়ে গেছে। সত্যি? তা কি বলছিলি যার জন্য রাজি হয়ে গেল? আরে আমি আমার জ্ঞানে কিছুই বলিনি। এখান থেকে যাওয়ার পর আমি প্রিয়ার রুমে যাই। তারপর প্রিয়া কিছু কথা আমাকে শিখিয়ে দেয়, আমি সেগুলো তাদের বলি। প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু প্রিয়া যখন সবার সামনে হাত কাটে তখন সবাই রাজি হয়। আলহামদুলিল্লাহ, রাজি হয়েছে। এরই অনেক। তখন কি? এখন আর কি, বিয়ে বাদ। আর আমাদের দুজনের বিয়ে 2 বছর পর। যাক, তাহলে বেঁচে গেলি শালা। থ্যাঙ্কস ওদেরকে। থাক, আর বলা লাগবে না। সেদিনের মতো কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। পাশে আসতে দেখতে পেলাম বাসা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর হবেই বা না কেন, আমার ভাই বলে কথা।
গাড়িটা পার্ক করে বাসার ভিতরে চলে গেলাম। নিচে অনেকেই বসে রয়েছে, কিন্তু জার্নি করার জন্য কথা বলতে ইচ্ছা করছে না, তাই রুমে যাব। এমন সময় আম্মু আসলো। চোরের মতো কোথায় যাচ্ছিস? রুমে কেন? ঠিক আছে, তবে তোর ভাবির সাথে দেখা করে যা। ঠিক আছে চলো। তারপর আম্মুকে নিয়ে বাইরের রুমে গেলাম। দেখতে পেলাম একজন সুন্দরী রমণী লাল বেনারসি পরে বসে আছে। আম্মুকে দেখে সালাম করলো। এই যে নতুন বউ, তোমার নাম কি? যদিও জানি তারপরে মজা নিচ্ছে, একমাত্র বাবি বলে কথা। সিমরান। সুন্দর নামটা। তা আমাকে চেনো? মাথা নেড়ে হেসে উত্তর দিল। বলো আমি কে? রোদ আমার একমাত্র দেবর। তোমার বয়স কত? এবার হয়তো আমার ভাবি নিজে রেগে গেল, আর এটা স্বাভাবিক। নতুন ভাবিকে এত এত প্রশ্ন করছে দেখে রেগে যাওয়ারই কথা, কিন্তু কি আর করার, একমাত্র ভাবি, তাকেই যদি না রাখাতে পারি তাহলে আমি কেমন দেবর? কিছুক্ষণ সময় চুপ থাকার পর বলল, 20 বছর। আর আমার বয়স জানো? না। আমার বয়স 21। ও মানে কি? নাও সালাম করো। আমি কথাটি বলে আম্মুর দিকে তাকাতেই দেখলাম তার চোখ দিয়ে অগ্নিরথ বের হচ্ছে। আর তার মানে এত সময় ধরে শুধু রেগে যাচ্ছিল। এখন কি বলে? আল্লাহ আমাকে বাঁচাও। ওই হারামজাদা, এতক্ষণ ধরে কিছু বলছি না বলে তুই যা খুশি তাই বলবি? আরে আম্মু, আমি তো মজা করছিলাম। এগুলোকে মজা বলে? আমি সত্যি মজা করছিলাম। প্লিজ আম্মুকে বোঝাও, নাহলে আমার খান ছাড়বে না। আম্মু রোদকে ছেড়ে দেন, আমার সাথে তো মজা করেছে, আর কারোর সাথে না। আম্মু বাবির কথা শুনে কান ছেড়ে দিল। কান ছেড়ে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। বাবি না বললে কি হতো? এখন চল ফ্রেশ হবি। তুমি যাও, আমি বাবির সাথে একটু প্রেম করি। আবার? আরে মজা করছি তো, তুমি যাও। তারপর আম্মু চলে গেল। আম্মু চলে যাওয়ার পরে একটা চেয়ার নিয়ে বাবির সামনে বসলাম। আমি সরি বাবি, এইসব হাজারিটা প্রশ্ন করার জন্য। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। থ্যাঙ্কস। তবে তুমি গতকাল কোথায় ছিলে? একটা ফ্রেন্ডের সমস্যা হয়েছিল, তাই সেখানে গিয়েছিলাম, বাট 6 দিন আগে। ও ভাবি একটা কথা বলি। বল। তুমি এত সুন্দরী কেন? পাম দিচ্ছ? আরে না, আমি সিরিয়াসলি। তুমি আসলে অনেক সুন্দরী। যদি আমি বাইরের থেকে বড় হতাম তাহলে আমি তোমাকে বিয়ে করতাম, বাট কি আর করার, আমি তো এখন অনেক ছোট। সাথে একটা গন্ডির প্রেমে পড়েছি। তাই? তা মেয়েটা কি শুনি? সময় হলে বুঝতে পারবে। ডিয়ার ভাবি, এখন আমি গেলাম। ভাই ভাবি। কিন্তু রোদ। বাবির ডাকে কোনো সাড়া না দিয়ে সোজা রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা কারো একজনের ডাকে ঘুমিয়ে গেল। চোখ খুলতে দেখি ভাবি আম্মু দাঁড়িয়ে আছে। আরে আম্মু, ভাবি তুমি এখানে? আর ডাকলে কেন? আমি এখন বাসা যাব, তাই ভাবলাম তোমার সাথে দেখা করেই যাই। তাই? আমি এখন আসি। ঠিক আছে, সাবধানে যাও। আর আমার ভাইয়াটাকে একটু দেখে রেখো। আমার কথা শুনে আম্মু আর ভাবি হাসতে হাসতে চলে গেল। আমি আর বসে না থেকে ঘুমিয়ে গেলাম। রাতে ঘুম থেকে উঠে দেখি 8:30 বাজে। তারপর ফ্রেশ হয়ে রিমিকে কল করলাম। হ্যালো। হ্যাঁ, কে? আরে বলে গেলে আমি তোমার এক্স। ওই কুত্তা, তুই আবার ফোন দিছস? শালা, লুচ্চামি করার জায়গা পাস না, তাই না? যা বাবা, আমি এবার কোথায় লুচ্চামি করলাম? তাহলে এসব এক্স এর মানে কি? মানে তুমি আমার জানো। ওই চুপ হারামি, আর একবার যদি এসব বাজে বাজে কথা বলিস তাহলে তোকে খুন করে ফেলবো। আরে আমি আজে বাজে কথা বলছি না। আমার আর তোমার বিয়ে আগের জন্য হয়েছিল, সেটা আমি স্বপ্ন দেখেছি। আর স্বপ্ন থেকে তোমার নাম্বার আমি পেয়েছি, বুঝতে পেরেছো? তোকে মারার পর বুঝবো। ছি, কেউ কি তার বিএফ কে মারে? ভাই, আমি তোর পায়ে ধরি, প্লিজ আমাকে তোর থেকে রেহাই দে। এত সহজে না শোনা। আর এখন রাখছি, বাই। রিমি কিছু না বলে কলটা কেটে দিল। আমি আর কোনো কথা না বলে বন্ধুদের সাথে ফেসবুকিং করে রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি আর রিমিকে খুঁজতেছি। কারণটা হলো এখনও রিমি কলেজে আসেনি। পরে জয়ের গার্লফ্রেন্ডের থেকে জানতে পারলাম রিমির বড় বোনের বিয়ে, তাই কলেজে আসছে না। কিছুক্ষণ পর রিমিকে কল করলাম। কি জান, বোরাপুর বিয়ে হলো আর আমাকে দাওয়াতও করলে না? ওই তুই কে যে তোকে দাওয়াত করতে হবে? তোকে বলছি না আজে বাজে কথা বলবি না। আমি তো তোমার একমাত্র এক্স, তাই না? আবার এক্স? রাখ তুই। রেগে গিয়ে কলটা কেটে দিল। তাতে আমার কি, সারাদিন ক্লাস করে বাসায় চলে আসলাম। এভাবে 2 দিন কেটে গেল, কিন্তু একদিনও রিমি কলেজে আসেনি। মনে হচ্ছে মেয়েটারই বিয়ে। ভাবছি আজ কলেজে যাব নাকি যাব না। একবার যাব, আবার একবার যাব না। কলেজে যেতে ইচ্ছে করছে যদি রিমি কলেজে আসে, আর কলেজে যেতে ইচ্ছে করতেছে না, কারণ আজকে বাসায় ভাবি আসবে। কিছু সময় ভাবার পর কলেজে গেলাম। কলেজে এসে অনেকক্ষণ রিমিকে খোঁজার পর পেলাম না, তাই মন খারাপ করে বসে আছি। এমন সময় আব্বু কল করলো। কোথায় তো না? জি আব্বু, আমি কলেজে। বাসে চলে আসো, বৌমাকে আনতে যেতে হবে। আব্বু তোমরা চলে যাও।
কিন্তু তুমি আমি যেতে পারবো না, আর এখন কলেজ ছাড়া আমি কোথাও যাব না। কথাটা বলে রেখে দিলাম, কারণ আমি জানি এখন আব্বু অনেক কথা শুনে দিতে পারে। কিছু সময় রিমিকে আবার খুঁজলাম, কিন্তু পেলাম না, তাই আবারও ওকে কল করলাম। ওই, তুমি কলেজে আসো না কেন? তুই কে রে যে তুই আমাকে কলেজে আসতে বলছিস? তুই কি আমাদের কলেজের? আমি তোমার কলেজের না, তবে তোমাকে প্রতিদিন অনুসরণ করে। তুই কি আমার সেক্রেটারি যে অনুসরণ করছিস? সেক্রেটারি না, তবে তুমি বললে না করবো না। সেটা পরে দেখা যাবে, এখন তোর পরিচয় দে, তারপর তোকে দেখাচ্ছি আমি তোকে কি করি। ভয় দেখাচ্ছ? তোর যদি মনে হয় ভয় দেখাচ্ছি তাহলে ভয়। ভয় দিকে লাভ কি? আর আর তুমি যদি আমার পরিচয় জানতে পারো তাহলে তুমি নিজেই ভয় পাবে, বুঝলেছো না? ওই কুত্তা, তোরে বলছি না ওই জানু সোনা বলে রাখবি না। তুমি তোমার মেয়ে বন্ধুর মতো। মেয়ে বন্ধু মানে? সেটা তুমি বুঝবে না। হ্যাঁ, আমার বুঝতে হবে না। ঠিক আছে, কালকে কি কলেজে আসবে? সেটা তোকে কেন বলতে যাব? তাও ঠিক, ওকে রাখছি, এখন ভালো থেকো। কথা বলা শেষ করে কলটা কেটে দিলাম, তারপর ক্লাসে চলে এলাম। এখন একা একা বসে আছি, এমন সময় জয় আর রাহুল আসলো। কিরে মজনু, কি খবর? ফুরু দেবদাস। কেন, কি হয়েছে? আরে ও তো সবসময় আজে বাজে কথা বলে। তাহলে তোর পরিচয় দে। না, আগেই পরিচয় দেওয়া যাবে না। কেন? কারণ আমি চাই না কেউ আমাকে আমার আব্বুর পরিচয় ভালোবাসুক। আমি চাই সে শুধু আমাকে প্রচুর ভালোবাসবে। ঠিক আছে, তাহলে লেগে থাক। তারপর সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমজাদ আঙ্কেলকে বাইরের থেকে দুজনের জন্য খাবার আনতে বললাম। 10 মিনিট পর আমজাদ আঙ্কেল রুমের বাইরে থেকে বলল, ছোট সাহেব আসবো? আরে কাকা, বাইরে কি করছেন, আসেন। আর আপনাকে কতবার বলবো, আমাকে ছোট সাহেব বলতে হবে না, আমাকে আপনার ছেলের মতো দেখবেন, আমাকে আমার নাম ধরে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে, এই নাও। দেন, আর একটু অপেক্ষা করুন। আমজাদ কাকাকে একটু অপেক্ষা করিয়ে দুজনের খাবার থেকে একটা প্যাকেট ওনাকে দিলাম। আজ আমজাদ কাকা কিছু খায়নি, তার কারণ আমি নিজেই। তিনি শুধু আমার জন্যই বাসায় অপেক্ষা করছিল, তা না হলে বাসায় গিয়ে খেয়ে আসতেন। সে যাই হোক, ওনাকে খাবারের একটা প্যাকেট দিলাম আর একটা আমি নিজে খেলাম। খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলে দেখলাম সবাই নিচে আছে, শুধু আব্বু ছাড়া। সম্ভবত তিনি এখনো অফিসে গেছেন। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? না মানে আম্মু এমনি। রোদ, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ বলো। অনেকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে রুমে এসো আমার। না, তুই আমার রুমে আয়। ঠিক আছে চলো। তারপর ভাইয়ের সাথে তার রুমে গেলাম, কিন্তু এখানে তো ভাবি রয়েছে, তার ইম্পর্টেন্স বলে আমাকে রুমে আনার কি আছে? ভাই, এখানে তো ভাবি আছে। সিমরান থাকলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে বলো। তোর কি সিমরানকে পছন্দ হয়নি? হঠাৎ এই প্রশ্ন? কারণ তুমি আমাকে আনার জন্য আমার বাসায় যাওনি। ঠিক আছে, তখন না হয় তোমার কাজ ছিল, বাট আজ তো ফ্রি ছিলে, তাই না? আরে ভাবি, ফ্রি ছিলাম, বাট অনেক প্যারা। প্যারা মানে? আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু সে আমাকে সহ্য করতে পারে না। কে সেই মেয়ে শুনি? আরেকদিন বলবো। ঠিক আছে। এটাই কি তোমাদের ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। ঠিক আছে। ভাইয়ার রুম থেকে বের হয়ে চলে আসলাম। অনেকদিন হলো ছাদে আসি না। চারপাশের বিকালের মুগ্ধতা পরিবেশটাকে উপভোগ করা হয় না, তবে আজ অনেক ভালো লাগছে। হঠাৎ রিমির কথা মনে পড়তে পকেট থেকে ফোনটা বের করে ফেসবুকে গিয়ে রিমিকে নক করলাম, তবে কোনো রিপ্লাই আসলো না। হয়তো ফেসবুকে নেই। আমি আর কোনো কিছু না ভেবে বিকালবেলার মনোমুগ্ধতা পরিবেশটাকে উপভোগ করতে লাগলাম। অনেকক্ষণ ছাদে থাকার পরে রুমে আসলাম, কিন্তু রুমে ভালো না লাগার কারণে আব্বুর রুমে গেলাম। তারপর তাদের সাথে কিছু কথা বলে রুমে এসে ফোনের ডাটা অন করতেই মেসেঞ্জারে একটা শব্দ হলো। লক্ষ্য করলাম রিপ্লাই দিছে, তবে শুধুমাত্র একটা রাগি ইমোজি, কেয়ার করার। তারপর আর কোনো টেক্সট না করে সেদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন খুব সকালে কারো ডাকে ঘুম ভেঙে গেল। পুরোটা মেজাজ খারাপ করে লুক নিয়ে তাকিয়ে দেখলাম ভাবি দাঁড়িয়ে আছে। কি হলো, ডাকছো কেন? ঘুম থেকে ওঠো। একটু পরে তুমি যাও। না, এখনই ওঠো। ভাবি প্লিজ। বুঝতে পারছি, আমার ছোট বোনের সাথে তোমাকে বিয়ে দিতে হবে, তাহলেই বুঝবে। কেন, তোমার বোন কি ভূত? ভূত না, তবে ভূতের থেকে বেশি কিছু। বেশি কিছু মানে? যে সকালে ঘুম থেকে ওঠে না তার শরীরে পানি ঢেলে দেয়, আমাকে অনেকবার দিছে। আচ্ছা বাবা, উঠছি। তারপর ভাবি চলে গেল। আমি তো আর জানি না যে বাবির বোন রিমি। আমি জানলেই বাবিকে এতক্ষণে বলে দিতাম। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম খাওয়ার জন্য। নিচে আসতে দেখি আব্বু বসে আছে। এত সকালে ঘুম থেকে ওঠার কারণ কি? তোমার বৌমা আছে না, তার ছোট বোনকে বিয়ে করার জন্য প্রস্তুত নিচ্ছে।
বিয়ে মানে? আব্বু তোমার একটু বয়স হয়েছে, তুমি বুঝবে না। বুঝবো না মানে? তুই তারা। কে শুনে কার কথা? একেবারে রান্না করে আম্মুর কাছে আসলাম, দেখি আব্বু দরজা অব্দি এসে আর আসছে না। আব্বু আসো, অনেক ভালো আছেন। না থাক, আমি চাই। এখানে কেন এসেছিলি? আব্বু কিছু বলার আগেই আমি বললাম, আম্মু, আব্বু আমাকে মারার জন্য এসেছে। কি? আর আমি তো মজা করছিলাম। আর মজা করতে হবে না, তুমি এখান থেকে যাও। এটা অবশ্য আজ প্রথম না, এটার অনেকবার হয়েছে। যখন আব্বু আমাকে মারতে আসে আম্মুর কাছে যাই, আর আম্মু যখন মারতে আসে তখন আব্বুর কাছে যাই, আর যার জন্য অন্য কেউ মারতে পারে না। আব্বুও চলে যাওয়ার পর একটা চেয়ার টেনে আম্মু এবং বাবির কাছে বসলাম। ওই, আজ কি বলেছিস? বলেছি যে বাবির ছোট বোনকে বিয়ে করব। কি? তুমি তো আমার ছোট বোনকে এখনো অব্দি দেখো নাই। আর আমি মজা করছিলাম। গাধা। সে যাই হোক, রোদ, আজকে কিন্তু আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আজই? হ্যাঁ। ঠিক আছে, তাই হবে। তারপর আম্মু এবং বাবির সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর রুমে চলে আসলাম। কিছু সময় পর বাবিকে নিয়ে ঘুরতে গেলাম। এখন বলো কোথায় যাবে? প্রথমেই তোমার কলেজে চলো, তারপর অন্য কোথাও যাব। কলেজে কেন? আমার বোনের সাথে যাবে। ঠিক আছে। তারপর বাবিকে নিয়ে কলেজে গেলাম। কলেজে নামার পর বাবি কাকে যেন কল করে কথা বলতে লাগলো। তাই আমি বাড়ির বাইরে গেলাম। বাইরে বেরোয় 5 মিনিট অপেক্ষা করে দেখলাম রিমি আমার দিকে আসছে। রিমি জেনে গেল না তো আমি যে সেই ছেলে, কিন্তু আমি যে কাউকে বলি নাই, তাহলে জানলো কি করে? আল্লাহ, এখন জেনে কি করবে? আমাকে বাঁচাও, মনে মনে বললাম এসব। আর এমন সময় রিমি বলল, ওই কুত্তা, তুই এখানে? আমি এখানে না মানে? কি মানে করছিস? তুই এখানে কেন সেটাকে বল। কিছু বলতে যাবো ঠিক তখনই ভাই বলল, রোদ, ভিতরে আয়। তার মানে তুই ড্রাইভার? আমি ড্রাইভার। আমি তো সেটাই বলছি। ড্রাইভার। তোমাকে একটু পরে বলছি। রিমিকে কিছু বলার সুযোগ না দিয়ে বাবিকে গাড়ির ভেতর থেকে বাইর করে একটু দূরে নিয়ে আসলাম। আরে ভাইরে, আমি কেন? ওরা তোমার কি হয়? কেন? আমার বোন। নিজের বোন? হ্যাঁ, কিন্তু তোমাকে কি কিছু বলেছে? বলেনি, তবে বলবে। কি বলবে? এটাই সে মেয়ে। কোন মেয়ে? আরে আমি যাকে ভালোবাসি। কি? তার মানে রিমি? হ্যাঁ। ঠিক আছে, আমি ওকে সব বলবো। না ভাবি, কিছু বলবে না। ও যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবি আমি ড্রাইভার। কি বলছিস? এসব পাগল হয়েছিস? না, তোমাকে যা বলছি তাই করবো প্লিজ। কিন্তু রোদ, তুই এসব কেন করছিস? সময় হলে বুঝতে পারবে। ঠিক আছে, তোর ইচ্ছে। তারপর বাবিকে নিয়ে ঘুরতে লাগলাম একটা পার্কে। যাক, বাবি ভাইয়ের সাথে কথা বলতে থাকলো, আর রিমি আমাকে বললো। আর হ্যাঁ, রিমি আমার কথা সব বাবিকে বলে দিচ্ছে। ওই, তোরা এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাস না? কি হয়েছে? কি হয়েছে মানে? আমাদের জন্য বাদাম নিয়ে আয়। আমার কাছে টাকা নেই। জানি তো আমি তোর কাছে টাকা নেই, তাই তো বললাম। আর তুই আমাকে আই লাভ ইউ বলেছিলি। তুই নিজেকে একবার দেখ আর আমাকে একবার দেখ, আর তোর সাথে কি আমার চায়? সরি। কিসের সরি, শালা ফকির কোথাকার। হা। রিমির কথা শুনে আমার প্রচুর রাগ হতে লাগলো। সব সময় বাজে কথা বলে। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমি তোকে কি করবো আমি নিজেও জানি না। কি আছে তোর যার জন্য তো অহংকার? আমি তোকে ভালোবাসি, তবে তোর সম্পত্তির জন্য না। সরি, এটা তো সম্পত্তি না, তোর তোর বাবার সম্পত্তি। কি বলছিস বারবার? আমি ফকির? হ্যাঁ, আমি ফকির, তবে একটা কথা বারবার বলবি না। আমি কি বাদাম চেয়েছিলে? আসছি, এখানে একটু অপেক্ষা করো, আমি আসছি। একেবারে কথাগুলো বললাম। কথাগুলো বলে আমি কিন্তু দেখলাম রিমির মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হয়তো এমন কিছু আশা করিনি। তারপর চলে এলাম বাবির কাছে। বাবু, কিছু টাকা দেও, বাদাম কিনবো। বাসা থেকে বের হবার সময় ওয়ালেট আনতে ভুলে গেছি। ঠিক আছে, কিন্তু তোমার আর রিমির মধ্যে কি এমন কথা হলো? দেখলাম তুমি রেগে কথা বলছিলে। তবে বাবির কাছ থেকে টাকা নিয়ে বাদাম কিনে রিমির কাছে গেলাম। তবে রিমিকে দেখে অনেকটা অবাক হলাম, কারণ আমি যে অবস্থায় দেখছি ঠিক একইভাবে রয়েছে। পেতনি ধরল না তো? আমার কি, বাদাম হাতে ধরিয়ে দিয়ে বললাম, নে খা। কিন্তু তাতেও কোনো কথা না বললো না। এবার একটু ভয় হলো, মেয়েটি কিছু হয়ে গেল না তো? মনে মনে হচ্ছে। ঠিক তখনই একটা ফাজল বুদ্ধি মাথায় আসলো এবং সেটা প্রয়োগ করলাম। ভাবি, তোমার ছোট বোন কেমন যেন হয়ে গেছে, আমাকে কিস করতে চাইছে। কথাটি বলে রিমির দিকে তাকাতেই মনে হলো ওর চোখে অগ্নিগিরি বেরোচ্ছে। ভাবি প্লিজ, ভাইয়ের সাথে কথা বলা ভাত দিয়ে তোমার এই পেতনি বোনটাকে বোঝাও, আমার ইজ্জত লুটে নিল। আমার কথা শুনে ভাবি ভাইয়ের সাথে ফোন কেটে আমার কাছে এলো। কি হয়েছে তোমাদের? ভাবি, আমার সব শেষ। শেষ মানে?
তোমার বোন আমার আর কিছু বলা হয়ে উঠলো না, কারণ তার আগে রিমি ওর হাত দিয়ে আমার মুখ চেপে ধরলো। রিমির হাতটা মুখে পড়তে আমি যেন কোথায় হারিয়ে গেলাম। যে মেয়ে কথা কথা তাপ্পড় মারে, সেই মেয়েটা মিথ্যা কথা মেনে নিয়ে আমাকে আটকে রাখছে। মনটা চাইছে রিমির এই সুন্দর হাত ভালোবাসার পরশে এঁকে দেই, কিন্তু পারছি না। যে যাই হোক, রিমি বাবিকে একটু দূরে যেতে বলল। বাবি আর কোনো কথা না বলে চলে গেল, কারণ বাবিটা আমার ভাইয়ের সাথে ফোনে প্রেমে আলাপ করবে। বাবি চলে যাওয়ার পর রিমির হাতটা সরালো। তোমার হাতটা কিন্তু অনেক শৈল্পিক। শালা লুচ্চ, আপুকে মিথ্যা কথা বললি কেন? তুমি পেতনির মতো দাঁড়িয়েছিলে তাই ওই রকম করলাম, কারণ আমি অল্প বয়সে বিধবা হতে পারবো না। বিধবা মানে? তুমি বুঝবে না, যাও তোমার আপুর সাথে হাঁটাহাঁটি করো, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। রিমি কিছু না বলে চলে গেল। আরো কিছু সময় পর ভাবি আর রিমি আসলো, তারপর তারা দুজনে গাড়িতে বসলো। ভাবি এত তাড়াতাড়ি বাসায় যাবে? তাহলে কি করব? তুই তো গাড়ির মধ্যে বসে পড়েছিস, এক ফোন টিপা। আরে তোমার তো ছোট বোন ছিল, আর বিয়ান কেমন ঘোরাঘুরি করলেন। আপু, আই এম শিওর তোমাদের দুজনের কথা বলা দেখে আমি পাগল হয়ে যাব। কেন, পাগল হবার কি আছে? আগে বল, তুই কে? ড্রাইভার। তাহলে আপুকে ভাবি ডাকছিস কেন? বড় ম্যাডাম বলে দিছে। বড় ম্যাডাম মানে? বাবুর শাশুড়ি মা। ও, আমি তো অন্য কিছু ভাবছিলাম। কি ভেবেছিলি? সেটা তো জানা লাগবে না, এখন চল। আমি আর কোনো কথা না বলে ড্রাইভ করতে লাগলাম। তবে কোথায় যাবো সেটা জানি না, তাই বাবিকে বললাম, ভাবি এখন কোথায় যাব? আমার বাসায় নামিয়ে দিও, তারপরে রিমি তোমাকে পরে ঠিকানা বলে দেবে। ঠিক আছে। তারপর বাবিকে বাসায় নামিয়ে দিয়ে আবার ড্রাইভ করতে লাগলাম। এই যে ম্যাডাম, বাসার ঠিকানা বলেন। মাগুরা, আরএফএল টাওয়ার। এরকম চুপ হয়ে গেলেন কেন? বিএফটার জন্য কষ্ট হচ্ছে। বিএফ মানে? আমায় বলনি কেন? তোকে বলতে যাব কেন? দেখো রিমি, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ওই চুপ, তোর কোনো ঠিকানা আছে? খাস তো করে শুধু ড্রাইভিং, সেটা আমার দুলা ভাইয়ের বাসা। তাতে কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? এত কথা বলা বাদ দিয়ে গাড়ি চালা। গাড়ি ড্রাইভ করছি। এমন সময় রিমি গাড়ি থামতে বললো, কিন্তু এটা তো ওর বাসা না। ওই শালা ফকির, এই দেখ আমার বিএফ। পিকটা দেখার পর আমি হাসবো নাকি কান্না করবো কিছু বুঝতেছি না, কারণ পিকটা কোনো মানুষের না, শুধুমাত্র একটা বিড়াল। কি হলো, কথা বলছিস না কেন? না মানে এমনি। তাহলে হাসছিস কেন? তেমন কিছু না। ওই চুপ, এখন তাড়াতাড়ি গাড়ি চালা। ঠিক আছে জানো মানু। তোকে আমি দূর। রিমির সাথে আর কোনো কথা না বলে ওর দেওয়া ঠিকানা নিয়ে আসলাম। রিমির গাড়ি থেকে নেমে চলে গেল। কি মেরে বাবা, একটা বারের জন্য বাসার ভিতরে আসতে বললো না, শালি কিপটে একটা। তারপর সেখান থেকে বাসায় চলে এলাম। এভাবে আরো কিছুদিন চলে গেল। রিমিকে এখন অব্দি আমার পরিচয় জানতে দেয়নি। আমি কি আর কি আমার পরিচয় কি। একদিন রাতে আম্মু আব্বুর সাথে কথা বলছি, এমন সময় ভাবি আসলো। বৌমা কিছু বলবে? হ্যাঁ আম্মু বল। আম্মা, আমি আসলে কালকে বাসায় যেতে চাচ্ছিলাম। কিছুদিন পরে গেলে হয় না? ঠিক আছে আম্মা। আর আম্মা, আপনি কি রোদের বিষয়ে কিছু জানেন? ভাবি তারা সব জানে, তুমি এখন তার পরিচয় দিও না, দিলে আমার জীবনের ফালুদা বের করে ছেড়ে দেবে। ও মা, তুমি আমার কথা শোনো না, তুমি আমাদের সব বলো। তারপর আর কি, কলেজের বাবিরা সবকিছু আব্বু আম্মুকে বলে দিল। আব্বু আম্মু তোমরা জানো ভালো করে, বাট রিমি কিছু জানে না। ও জানে আমি শুধুমাত্র তোমাদের বাসায় শুধুমাত্র একটা ড্রাইভার। ঠিক আছে, তাই হবে। এরপর আব্বু আম্মু আর বাবুর সাথে আরো কিছু সময় কথা বলে রুমে চলে এলাম। অপরদিকে সেদিনের মতো ঘোরাঘুরি করে বাসায় এসে ঘুমিয়ে পড়ে রিমি। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ভাবতে থাকে সোহানের কথা। ছেলেটা কত কিছু সহ্য করে যাচ্ছে, কিন্তু কখনো সে এসবের কথার বিপরীতে উত্তর দেয়নি। কত ভালোবাসে পাগলটা। এসব ভাবতে ভাবতে পিছনে থাকা বালিশটাকে জড়িয়ে ধরে। রাতের খাবার খেয়ে রিমি রুমে গিয়ে বন্ধুদের সাথে ফেসবুকে কথা বলায় মুগ্ধ। তখন রিমির আপু মানে বাবি রিমিকে কল করে। রিমি কেমন আছিস? হ্যাঁ গো ভালো, তুমি কেমন আছো? ভালো। আব্বু আম্মু কেমন আছে? তারাও ভালো আছে। রিমি, একটা কথা বলার ছিল। সেটা বলার জন্য কি তোমার পারমিশন নিতে হবে? কি বলবো বলো। শোনার পর সত্যিটাই বলবি তো? হ্যাঁ রে আপু, একদম সত্যি কথা বলবো। তুই কি কাউকে ভালোবাসিস? কথাটা শোনার পর যথারীতি দুজনে স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর রিমি বলল, মানে আপু আসলে। সত্যিটা কিন্তু বলার প্রমিস করেছিলি। হ্যাঁ আপু, ভালোবাসি। তা ছেলেটা কে শুনি? শোনার পর রাগ করবো না, আগে বলো। আরে রাগ করবো কেন? আসলে আমি যাকে ভালোবাসি সে অনেকটাই গরিব, কিন্তু আপু বিশ্বাস করো ও অনেক ভালো। ঠিক আছে, এবার বল ছেলেটা কে?
আসলে আপু ছেলেটা তোমাদের বাসার ড্রাইভার। কি ড্রাইভার? হ্যাঁ আপু। তুই শেষে কিনা একটা ড্রাইভারের সাথে? নাম কি? রোদ। ভাবি কথাটা শুনে এত খুশি হয়েছে যে বলার মতো নয়। তারপরেও ভাবি নিজেকে স্বাভাবিক রেখে রিমিকে পরীক্ষা করার জন্য বলল, কি বলছিস? এসব ভেবে দেখেছিস? এখানে ভাবার কি আছে? কিন্তু তুই কি জানিস আমার দেবর তোকে কত ভালোবাসে? দেখো আপু, আমি তোমার দেবরকে চিনি না, আর তাকে আমি কখনো ভালোবাসতে পারবো না। কেন পারবে না? কারণ আমি রোদকে অনেক ভালোবাসি। যেদিন থেকে ওর ভিতর সততা দেখেছিলাম সেই দিন থেকেই ওকে ভালোবাসি। তোমরা হয়তো জানো না যে রোদ আমাদের বাসায় ড্রাইভিংয়ের পাশাপাশি পড়ালেখা করে, তাতে আমার কোনো যায় আসে না। তবে আমি সেদিন ওকে বিনা অপরাধেই মেরেছিলাম, তারপরও ও কোনো প্রতিবাদ করেনি, বরং হাসি মুখে সহ্য করেছে। একদিন আমি বাসায় আসার পথে দেখলাম যে রোদ একটা ছোট প্রতিবন্ধী ছেলেকে সাহায্য করছে। সেটা দেখার পর আমি ওকে ফলো করি। রোদ ওই ছেলেটাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং সেই প্রতিবন্ধী ছেলেটাকে অনেক সুন্দর সুন্দর খাবার খাওয়ায়। এইটাই শেষ নয় আপু, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সেই ছেলেটাকে নিয়ে রিকশায় ওঠে। আমি তাকে ফলো করি, আমিও একটা রিকশা নেই। রিকশা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম রোদ ছেলেটাকে অনাথ আশ্রমের ভিতরে নিয়ে গেল। আমি দূর থেকে স্পষ্ট দেখলাম যে রোদ ছেলেটাকে ওর মানিব্যাগ থেকে প্রায় সবগুলো টাকা দিল আর অনাথ আশ্রমে দান করে। তখন থেকে আমি ওকে ভালোবাসি, কারণ যে ছেলেটা একটা অনাথ ছেলেকে এতটা ভালোবাসে তাহলে আমাকে কতটা ভালোবাসবে সে। হ্যাঁ, আমি জানি ও বেতন কম, টাকা পয়সাও কম, তোমরা ওকে কম টাকা দাও, কিন্তু আপু বিশ্বাস করো আমার এতে কোনো সমস্যা হবে না। আমি অল্পতেই অনেক খুশি। প্লিজ আমাকে এই বিষয় নিয়ে আর কোনো কথা জিজ্ঞাসা করো না। রিমির কথা শুনে ভাবি নিজেও যেন ভাগরুদ্ধ হয়ে গেছে, কি বলবে ভেবে পাচ্ছে না। একটা ভাবির গর্ব হচ্ছে বটে, কেননা তার ছোট বোনটাকে নয় বরং ভালোবাসাকে আপন করে পেতে চায়। রিমির কথাগুলো শোনার পর বাবার চোখ দিয়ে দুপুরা জল গড়িয়ে পড়ে। রিমিকে কি বলে এখন সান্ত্বনা দিবে সেটা খুঁজে পাচ্ছে না। হঠাৎ মনে পড়লো রোদকে যেসব কথা বলে অপমান করে সেসব কথা, তাই বলল, কিন্তু তুই তো রোদকে সহ্য করতে পারিস না। তোমাকে কে বললো? আমি তো নিজেই শুনলাম তুই ওকে ছোট লোক, ফকির আরো অনেক কিছু বলে অপমান করিস। করি, তবে সেটা শুধু ওকে পরীক্ষা করার জন্য। বুঝলাম, কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না, এখন রাখছি, ভালো থেকো। ভাবিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রিমি কলা কেড়ে দেয়। কলা কেড়ে দেওয়ার পর রুমটা বন্ধ করে দিয়ে রিমি নীরবে কান্না করে, কারণ তার মনে একটা ভয় আছে। সেটা হলো যদি তার পরিবার এটা মেনে না নেয়, আবার রিমির আপু মানে ওর ভাবি রোদকে চাকরি থেকে বের করে দেয়। সঙ্গে নিয়ে হাজারো ভাবনা নিয়ে অনেকক্ষণ কান্না করার পর কখন যে ঘুমিয়ে যায় নিজেও জানে না। এদিকে রিমির সাথে কথা বলা শেষ করে ভাবি কি করবে ভেবে পাচ্ছে না। রিমির সাথে এসব কথা হয় সেটা ভাইয়াকে বলে। এসব কিছু বলার পর ভাইয়া নিজেও অনেক খুশি হয়। এক পর্যায়ে ভাবি আমাকে বলার জন্য রুম থেকে বেরোতে যাবে, ঠিক তখনই ভাইয়া ভাবিকে বাধা দেয় এবং বলে সে সারপ্রাইজ দেবে। সেদিনের মতো সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন প্রতিদিনের মতো কলেজে চলে আসলাম, তবে আজ কলেজে যাওয়ার পরপরই রিমিকে দেখতে পেলাম। কিন্তু রিমিকে দেখার পর হঠাৎ করে বুকের বাঁ পাশটা চিনচিন ব্যথা অনুভব করলাম, কারণ রিমিকে দেখে মনে হচ্ছে অনেক কান্না করেছে, অনেকটা ফুলা ফুলা লাগছে। এমন অবস্থা দেখতে একদম খারাপ লাগছিল, তাই ক্লাসের দিকে পা বাড়ালাম, কিন্তু রিমির ডাক শুনে দাঁড়িয়ে গেলাম। রোদ, আজকে তোকে কেউ কিছু বলেছে? কে কি বলতে যাবে? না মানে আমার আপু, তুই যে বাসায় চাকরি করিস সেই বাসার লোকজন। সেটা চাকরি নয়, বলো আমি যে বাসায় চাকর সেই বাসার মানুষজন। থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দিব কুত্তা। আর আমি কি করব শুনি? কি করবি তুই? ভালোবাসি বলবো। তোর সাথে কথা বলাইব আমি। কথাটি বলে রিমি আমার কলার ছেড়ে দিয়ে চলে গেল। আজকের ব্যবহার দেখে অনেকটা অবাক হলাম, কারণ আজ নিজে থেকে আমার সাথে কথা বললো। কোনোদিন হলে তো আপনারা বুঝতেই পারছেন। সে যাই হোক, ওখানে দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে এলাম। যথারীতি সবগুলো ক্লাস করার পর বাসায় চলে এলাম। বাসায় এসে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে নিচে আসতেই ভাবি বলল, রোদ ভাই আমার, এখন থেকে একটু কম ঘুমানোর চেষ্টা করিস। কেন ভাবি? এটা তো উপকারের জন্যই। উপকারটা কি শুনি? এখন বলা যাবে না, আম্মা আছে। তার মানে আমি এই পরিবারের বাহিরের মানুষ? মা কি যে বলো, তুমি তো আমাদের সবার কলিজা, তাই না রোদ? থাক, আর বলতে হবে না। এখন কিছু বলবে নাকি আমি চলে যাওয়ার পর বলবে? না আম্মা, তুমি এখানে থাকো। বল তাহলে। তারপর ভাবি গত রাতে রিমির কথাগুলো সব বলল। সব শোনার পর আমি নিজেও বিশ্বাস করতে পারছি না রিমি আমাকে এতটা ভালোবাসে।
ভাবি তুমি সত্যি বলছো? সব শোনার পর আমি তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? ও ভাবি তুমি আমায় কি শোনাইলা? বুঝছো, মন চাইছে এখনই লঙ্গি ডান্স দেই, তাকার করুম না। আমার ভাবিকে জড়িয়ে ধরে রুমে চলে আসলাম। রুমে এসে টেলিভিশন চালু করে ফুল সাউন্ড দিয়ে ডান্স শুরু করে দিলাম। ডান্স করতে করতে হাঁপিয়ে যেয়ে বিছানায় গা এলিয়ে দিতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। রাতের খাবার খাওয়ার জন্য আম্মু ডেকে তুললো। তারপর রাতের খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বলে ঘুমাতে যাব এমন সময় রিমির কথা মনে পড়লো। মেয়েটা, আরে ও বঠি আমাকে বোকা বানাতে চেয়েছিল, আর যেটা চেয়েছিলাম সেটাই হলো। রিমি টাকাকে নয় বরং আমাকে এবং আমার সততাকে ভালোবেসেছে। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরদিন কলেজে ঢোকার সময় দেখলাম রিমি এবং ফ্রেন্ডগুলো বসে আড্ডা দিচ্ছে। ওদের কাছে যেতে যেতে ভাবতে লাগলাম, মেয়েটা পারেও, এতদিন কত বকা অপমান করলো, আর সেই নাকি আমাকে ভালোবাসে। তুমি অপেক্ষা করছো না, আমাকে কষ্ট দিয়ে তুমি হারিয়ে হারিয়ে টের পাবে। এসব ভাবতে ভাবতেই রিমিদের কাছে চলে এলাম। তুই এখানে কেন? তোমার সাথে প্রেম করতে আসলাম, কথাটি বলে রিমির পাশে বসলাম। তুই এখানে বসলি কেন? তাহলে কি তোমার কোলে বসবো? তোরে আমি। তারপর আমার কলার দড়ি কিছু সময় জাগানোর পর ছেড়ে দিয়ে আগের অবস্থায় বসলো। আর মারবেন না? তুই কে যে তোকে মারতে যাব? তাহলে এখন মারলেন না কেন? মন চাইলো তাই মারলাম, দরকার পড়লে আবারও মারবো, তাতে তোর কি? যদি আমি কোথাও হারিয়ে যাই? হারিয়ে যাবে মানে? তুমি বুঝবে না। এখন বলো কেমন আছো? সেটা তোকে বলতে যাব কেন? আমাকে না বললে কাকে বলবে শুনি? যাকে ইচ্ছে তাকে বলবো, আর তুই এখান থেকে যা, না হলে তোর খবর আছে। ওকে যাও, বলতে হবে না। যখন আমি চলে যাব তখন বুঝতে পারবা। কুত্তা ফকির, বারবার কোথায় চলে যাওয়ার কথা বলিস তুই? হ্যাঁ, তোকে আমি। কে শুনে কার কথা? এক দূরে ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি এমন সময় রিমি ক্লাসে আসলো। সেদিকে খেয়াল না করে বন্ধুদের সাথে মজা করতে লাগলাম। কিছুক্ষণ মজা করার পর ক্লাসে স্যার আসলো। তবে কিছু সময় রিমির দিকে চোখ পড়তেই দেখতে পেলাম আমার দিকে কেমন হবে যেন তাকিয়ে আছে। এটা অবশ্য প্রথম না, মাঝে মাঝে তাকিয়ে দেখে। তবে আজকের অনেকটাই ভিন্ন, কিছু চাওয়া পাওয়ার। তাকিয়ে আছে দুজনে। একই সাথে চোখ পড়তেই মুচকি এসে ক্লাসে মনোযোগ দিলাম। সবগুলো ক্লাস শেষ করার পর বাইরে বের হব এমন সময় পিছন থেকে ধাক্কা দিল জয়কে। জিজ্ঞেস করলাম, কি আমাকে ধাক্কা দিচ্ছে? জয় ইশারাতে দেখালো। রিমির দিকে তাকাতেই দেখলাম চুপ করে দাঁড়িয়ে আছে। মুচকি হাসি দিয়ে পড়ে যাওয়ার মেয়েটার দিকে তাকাতেই ঠাস ঠাস। ফকিরের বাচ্চা, দেখে চলতে পারিস না? ইচ্ছে করে মেয়েদের উপর পড়তে অনেক ভালো লাগে, তাই না? আমি আসলে ইচ্ছে করে কিছু করিনি। ইচ্ছে করে কিছু করিস নাই মানে? খুব ভালো করে জানি তোদের মতো ছেলেদের। আসিস তো বড়লোক বাপের কোনো মেয়েকে পটাতে, আর তুই আমার ড্রেসের কি করলি? তুই জানিস ড্রেসের দাম কত? সারা বছর কাজ করলেও এমন একটা ড্রেস কিনতে পারবি? আমি দুঃখিত। সরি বলার পর রিমির দিকে তাকালাম। তবে রিমিকে দেখে অনেকটা ভয় করছে। অগ্নিময় চোখে আমার আর পড়ে যাওয়ার মেয়েটার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। সরি মানে? তোকে আজ একটা উপযুক্ত শাস্তি দিতে হবে, না হলে তোরা ভালো হবি না। তারপর পড়ে যাওয়া মেয়েটি তার এক ফ্রেন্ডের হাত থেকে সস নিয়ে আমার শার্টের উপরে ছুঁড়ে মারলো। মেয়েটা এমন কাজ করবে ভাবতে পারি নাই। শাড়ির দিকে তাকাতেই বুঝতে পারলাম নষ্ট হয়ে গেছে, আর এটা বেশি সময় পরে থাকা যাবে না। মনে মনে এসে ভাবছি এমন সময় ঠাস ঠাস শব্দ হলো, দেখতে পেলাম রিমি মেয়েটাকে থাপ্পড় মারছে। আর কি মনে করে যেন পড়ে যাওয়া মেয়েটার চুল ধরে এক বোতল সস কিনে নিয়ে মেয়েটির উপর ছুঁড়ে মারলো। রিমিকে দেখে নিজেরই গলা শুকিয়ে উঠলো। একটার দিকে তাকালাম, তখন বলল, তুই কি বলেছিলি? ড্রেসের দামও জোগাড় করতে পারবে না, তাই না? এই নে টাকা। পার্স থেকে কিছু টাকা মেয়েটার মুখে ছুঁড়ে দিল। মেরে বলল, রিমি এখানে তো মেয়েটার কোনো দোষ নেই। তুই চুপ কর কুত্তা, এই মেয়ের সাহস কত? ওকে তো আমি আজ মেরেই ফেলবো। অবস্থা বেগতিক, তাই রিমিকে এক প্রকার জোর করে সেখান থেকে নিয়ে আসলাম। আসার পরই, ওই তুই আমাকে নিয়ে আসলি কেন? তো কি করব? আর মেয়েটাকে মারছিলে কেন? পারবো না তো কি করব? তাহলে আদর করব? মানে? মানে তোর কি হাত নাই? তোকে যে মারলো তোমরা কিছুই বলতে পারলা না? জয় আবির রাহুলের উদ্দেশ্যে বলল, রোদের আর্থিক অবস্থা অনেক খারাপ, কিন্তু তোমাদের তো না। কি বলবো আমরা, রোদ আগে থেকে আমাদের সবাইকে চুপ থাকতে বলেছে। তুই ওদের চুপ থাকতে বলছিস কেন?
তাছাড়া কি করব, আমি তো একটা ফকির। তোকে একদম মেরে ফেলবো আর একবার এসব কথা বললে। কেন? যেটা সত্যি সেটাই তো বলছে। বলতে হবে না তোর সত্যি কথা। কিছু সময় চুপ থাকার পরে আবার রিমি বলল, জয়, তোমার শার্টের নিচে কি এটা? টি শার্ট? শার্ট খুলো। মানে কি বলছে এসব? বলছি সেটা করো। তারপর জয় আর কিছু বলার সাহস পেল না, কারণ রিমি এখনো রেগে আছে। জয় শার্ট খুলিয়ে রিমির হাতে দিল। তারপর রিমি আমাকে সাথে করে কলেজের বাথরুমে নিয়ে আসলো। আমাকে এখানে নিয়ে আসলে কেন? এত কথা বলিস কেন? যা ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে এই শার্টটা পরে নে। তারপর রিমির থেকে শার্টটা নিয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখলাম রিমি দাঁড়িয়ে আছে। এখন চলো। কোথায় যাব? মার্কেটে। এখন? কেন, তোর কোনো সমস্যা? না, আমার কি সমস্যা হতে যাবে। তারপর রিমির সাথে সেখান থেকে চলে এলাম। কলেজ থেকে এসে একটা রিক্সা নিয়ে দুজনে রওনা দিলাম। দুজনেই চুপচাপ বসে আছি। এমন সময় রিমি বলল, তুই কোনো কিছু প্রতিবাদ করিস না কেন? কে বললো প্রতিবাদ করি না? আজ যে হলো সেটা? এটা তো আমাদেরই দোষ ছিল। তাই বলে এতগুলো কথা শোনাবে? সেটা তো তুমিও বলো। তোর সাথে কথা বলে পারবো না। তারপর মার্কেটে যেয়ে শার্ট প্যান্ট আমাকে কিনে দিল। মেয়েটা যতটা রাগী তার থেকে অনেক সরল। বিল দেওয়ার সময় অনেক জোর করার পরও আমি বিলটা দিতে পারলাম না, কারণ রিমি নিজেই আজ সব টাকা দিল। তারপর সেখান থেকে বাসায় চলে এলাম। এসে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। রাতে ফেসবুকিং করছিলাম, হঠাৎ করে রিমির কথা মনে পড়তেই কল করলাম। কেমন আছো? আরে আমি রোদ। কি কুত্তা? তার মানে তুই এতদিন এইসব কথা বলেছিস? কেন, অন্য কেউ বলার ছিল বুঝি? তোর বুঝতে হবে না। কাল তুই আগে কলেজে যা, তারপর তোকে দেখাচ্ছি কার কত জন্ম হয়েছিল। কেটে দিল। আমিও আর কিছু না বলে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার খালাতো বোন, আন্টি ও সুমি আমাদের বাসায় এসে হাজির। তারপর তাদের সাথে কিছু কথা বলল। কলেজের দিকে রওনা দিলাম। কিন্তু কলেজে যাওয়ার পর সারাক্ষণ রিমিকে খুঁজলাম, কাউকে পেলাম না। বুঝতে পারলাম হয়তো কলেজে আসেনি। ভাবিকে কল করলাম যে ভাবি রিমির কি হয়েছে, আজকে কলেজে আসলো না কেন। কিছুক্ষণ পর ভাবি আবারও আমাকে কল দিয়ে বলে রিমি একটু অসুস্থ, তাই আজ কলেজে আসতে পারেনি। তারপর জয়কে সাথে নিয়ে কাজ করে বাসায় চলে আসলাম। তারপর জয়ের কাছে শুনলাম সামনে নাকি আমাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান। পরের দিন সকালবেলা কেউ আমাকে ঘুম থেকে ডেকে উঠলো। তারপর তাকিয়ে দেখি সুমি দাঁড়িয়ে আছে। কিরে, ডাকছিস কেন? এখন খুব ঘুমাই, উঠ তাড়াতাড়ি। আমি ঘুমাই, তুই যা এখন। যাবো না। না গেলে আমিও আন্টিকে বলে দিব তোর আর সজলের, মানে ওর বিয়ে রিলেশনের কথা। এই না ভাইয়া, আমার এত বড় ক্ষতি করিস না। তাহলে এখন তুই যা। তুই ঘুমা কোত্তা। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে উঠলাম। আজ কলেজ বন্ধ, তাই আর কলেজে সেটি হলো না, গান অনুষ্ঠান তাই। তারপর নিচে যে খাবার খেয়ে আন্টিদের সাথে আড্ডা দিতে লাগলাম। তারপর আড্ডা দেওয়া শেষে আমি আমার রুমে আসার সময় ভাবি বলেও শুনলাম যে ভাবি আমার আর রিমির কথা সম্পর্কে বলছে। তারপর আমিও তাদের সাথে যোগ দিলাম। রিমি আর আমার কথা শুনে সুমি আমাকে খেপাতে লাগলো। বেশি কিছু না বলে মাথায় দুইটা চড় মেরে আমার রুমে আসলাম। ভাবতে লাগলাম যে কাল অনুষ্ঠানে কলেজে যে রিমিকে আমার আসল পরিচয় এবং রিমিকে ভালোবাসি কতটা বলবো, মানে প্রপোজ। তারপর রিমির কথা ভাবতে ভাবতে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে রিমির দেওয়া সেই কাপড় পরে নিচে আসতে সুমি বায়না ধরেছে আমার সাথে আমাদের কলেজে অনুষ্ঠানে যাবে। আর পড়াশোনা করে সত্ত্বেও বাবি আর আম্মুর সাথে পেরে উঠলাম না। তারপর আর কি, সুমিকে বললাম যে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে গাড়ির কাছে আসতে। আমি গাড়ির কাছে গেলাম। তারপর গাড়ির ভিতরে বসে আছি। কিছুক্ষণ পর দেখলাম সুমি আসলো। তারপর গাড়িতে এসে পিছনের সিটে বসলো। তারপর আমি বললাম যে ওই আমি কি তোর ড্রাইভার, সামনে এসে বস। সরি, দাঁড়া আসতেছি। আচ্ছা, রিমিকে কি দেওয়া যায়? গিফট নাকি প্রপোজ? দুটোই। রিং দিতে পারিস? ওই আমি কি এখন কি বিয়ে করব যে রিং দিব? তাহলে খড়ি দিতে পারিস? এটা কিনেছি। তারপর সারাটা রাস্তা সুমির সাথে গল্প করতে করতে আসলাম। কলেজে আসতেই